ক্রোচে কিন্তু অনেক বড় বুদ্ধিজীবী মতে আপনারা লেখেন আমার কথার মধ্যে আমি কারণে অকারণে রবীন্দ্রনাথের নাম নিয়ে আসতেছি। এ কারণ হচ্ছে রবীন্দ্রনাথের চেয়ে বড় বুদ্ধিজীবী আমাদের নাই। সুতরাং রবীন্দ্রনাথকে যদি আপনি অতিক্রম করতে না পারেন আপনি 1 ইঞ্চি এগোতে পারবেন না। আমরাও এখনো রবীন্দ্রের মধ্যে ধরা আছি। রবীন্দ্রনাথকে মাথায় তুলে রাখলে রবীন্দ্রনাথ থেকে অতিক্রম করতে পারবেন না। রবীন্দ্রনাথকে চিবাইতে হবে, হজম করতে হবে, তারপর ফেলে দিতে হবে চোখলা, তারপর রসটা নিতে হবে। এবং গ্রামসির ক্ষেত্রে তাই বলবো। গ্রামসি এবং ফানো আমি আজকের সেমিনার করে আসলাম আরেকটা। আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়াই ওখানে ক্লাসে ইংরেজিতে পড়াইতে হয়, কিন্তু আমাকে অনুমতি দিয়েছে সেমিনার আপনি বাংলা বলতে পারবেন। রবীন্দ্রনাথ ঠাকুরকে তো আমরা তো গুরু মানি, কিন্তু ক্লাস 3 পর্যন্ত শিক্ষার জন্য যে একটা সেচ দিতে কথা হয়েছিল, বাংলার এডুকেশন বোর্ড যেটা করতে চেয়েছিল 1920-এর দশকে, রায়তের কথার বইতে ভূমিকা দেখেন। রবীন্দ্রনাথ রাজি হননি, বলে ওইটা চাষারাই দেবে। যে কারণে এখনো শিলাইদহে এখনো অন্ধকার। বন্দে আলী মিয়াকে, জসিমউদ্দিনকে রবীন্দ্রনাথ বলছেন আপনি মুসলমানদের সময় কিছু লেখেননি কেন? বলে আমি তো ওদের সময় কিছু জানি না। তা আপনাকে একজন জিজ্ঞেস করছে আপনাকে কেউ কেউ কখনো তুই বলেছিল? বলে হ্যাঁ, এক গরিব চাষাম একবার তুই বলেছিল। আমি একদিন দিয়ে যাচ্ছিলাম, তো সে এসে আমাকে সালাম করছে, বলে আমাকে একটা টাকা দিছে। তা আমি বললাম যে তুমি আমাকে এই টাকাটা না দিয়ে তোমার ছেলে মেয়েদেরকে দাও। তখন বলে আমরা না দিলে তুই পাবি কোথায়? এটা দেখেন আপনি, আছে বন্দে আলী মিয়ার আত্মজীবনীতে আছে, জীবনের দিনগুলিতে বন্দে আলী মিয়ার রচনাবলিতে এটা পাওয়া যায়, যদি কেউ না দেখে থাকেন। আমার বক্তব্য হচ্ছে চাষারা রবীন্দ্রনাথকে এত সম্মান করেছে, টাকা দিয়েছে, কিন্তু তাদের নিয়ে তিনি গল্প লেখেন না। এখানে অভিযোগ তিনি বলেন না, 2-1টা লিখেছি তো, আমার গল্পগুচ্ছ পড়লে দেখতে পাবে। লিখেছেন বটেন, তারপরেও বলছেন আমি যথেষ্ট জানি না তাই লিখি নাই। এই যে দূরত্বটা, এটা জমিদার এবং প্রজার দূরত্ব। অনেকে মিস ইন্টারপ্রেট করে বলছে এটা মুসলমান এবং হিন্দুর দূরত্ব। আপনি ব্যাখ্যা যেভাবে করুন না কেন, এটা জীবনের ঘটনা। কিন্তু বাংলাদেশের ইংরেজরা 1919 সনের আগে শিক্ষা ব্যবস্থা একটি পায় পয়সা খরচ করেনি, 47 সনের আগেও করেনি। সব আমাদের লোকেরা সেস ট্যাক্স দিয়ে স্থানীয় বোর্ড এবং প্রাদেশিক ডিস্ট্রিক্ট বোর্ড এই শিক্ষা চালিয়েছে। এই হচ্ছে কলোনিয়ালিজমের ইতিহাস। কিন্তু আমরা রবীন্দ্রনাথ ঠাকুর একটা শান্তিনিকেতন বিশ্ববিদ্যালয় করেছেন, খুব ভালো কাজ করেছেন, কিন্তু ঢাকায় বিশ্ববিদ্যালয় করার পক্ষে সমর্থন করেছেন কে? করেন নাই। ইতিহাস পাঠ করেন। সবচেয়ে বড় সাক্ষী হচ্ছে রমেশচন্দ্র মজুমদার। তার বই পড়ে দেখেন, সেখানে যে কিভাবে স্যার আশুতোষ বিরোধিতা করেছেন। কিন্তু একই সময় শান্তিনিকেতন বিশ্ববিদ্যালয়ের তো বিরোধিতা আশুতোষ করেননি, ঢাকার টাকা বিরোধিতা করলেন। বলে ঢাকা একটা কৃষি কলেজ হলেই হবে। আমি আমাদের দেশের ইতিহাস থেকে যে এগুলি আপনি হিসাব না করেন, এগুলি লজ্জাবশত প্রগতিশীলতার কারণে বা সমাজতান্ত্রিক ঐতিহ্যের কারণে যদি আলোচনা না করেন তাহলে হবে না। আমরা সমস্ত তথ্যকে সামনে আনি, আলোচনা করি কেন এগুলি ঘটেছে। এইটার নাম বহু পদ্ধতি আছে। একটা হচ্ছে এলিয়েনেশন। কৃষকের জীবনের সাথে তার কোনো দেখা হয়নি, সে নিজের জীবনকেই সবচেয়ে বড় জীবন মনে করেছে। এইভাবে করলে যেটা হয়, এইটা হচ্ছে প্যাসিভ রেভলিউশন। এই জন্য আমাদের দেশ স্বাধীন হলো 2-2বার, কিন্তু জনগণের ইচ্ছার কোনো বহিঃপ্রকাশ হলো না। এখন তার আসামের রবীন্দ্রনাথ বলা হয় যাকে, বেজবরুয়া লক্ষ্মীনাথ, রবীন্দ্রনাথের ভাইয়ের মেয়ের জামাই, প্রজ্ঞা সুন্দরী দেবীর স্বামী। তো তিনি বলছেন যে আমার কাকার সাথে আমার একটা তর্ক হয়েছিল। আমরা যখন অহমীয়া ভাষাকে আলাদা করে আলাদা ট্যাক্স বই দাবি করলাম, অহমের স্কুলে অহমীয়া ভাষায় পড়ানো হবে। রবীন্দ্রনাথ বললেন আমরা লিখে অল্প পয়সা টয়সা পাই, গ্রন্থকার হিসেবে আসামে বইগুলি বিক্রি হয়, তুমি আমাদের ভাত মারতে চাচ্ছ? লক্ষ্মীনাথ বেজবরুয়ার আমার জীবন স্মৃতিতে আছে এই কথা। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্যাসাগরের সমান না হইতে পারেন, ব্যবসায় বুদ্ধিতে কাছাকাছি ছিলেন। বলছে আসামের বাজারে বাংলা বইয়ের বিক্রি কমে গেলে কি হবে? একই কাজ করলেন আপনার ওই রাজেন্দ্রলাল মিত্র, যিনি বাংলা অনেক পরিভাষা তৈরি করেছেন। উড়িয়া ভাষা আলাদা হবে এই কথা তিনি একেবারেই পছন্দ করেননি। কিন্তু এখন ইতিহাস বলেছে উড়িয়া এবং অহমীয়া আলাদা ভাষা। কিসের জোর আলাদা হলো? কোন কোন স্ট্রাকচারের কারণে। এই স্ট্রাকচারকে আপনি ভাষা হিসেবে নেবেন না ডায়ালেক্ট বলবেন। বহুদিন ধরে সুনীতিবাবু যেমন বলেন চাকমা ভাষা বাংলার ডায়ালেক্ট, এখন বলেন, ইয়াস এখনো বলছেন, কারণ এখন তো বদলাবার উপায় নাই, উনি তো মারা গেছেন 77 সনে। অহমীয়াকে একইভাবে বাংলার ডায়ালেক্ট বলেছেন রবীন্দ্রনাথ, এবং একেবারে উড়িয়াকে বাংলার ডায়ালেক্ট বলেছিলেন রাজেন্দ্রলাল মিত্র। কিন্তু কোনটা ডায়ালেক্ট কোনটা ভাষা হবে? এই জন্য গ্রামসির কথা আমি মনে করি সবিনয়ে শোনা দরকার আমাদের, বিফোর গিভিং আওয়ার জাজমেন্ট। অভিজ্ঞতা ভাষার মধ্যে সঞ্চারিত হয় বলেই তো স্ট্রাকচারগুলি বদলায়। কেউ যদি বলে কি স্ট্রাকচার আছে কিন্তু তা বদলায় না, তা তো নয়। গ্রামসের অন্যান্য বইগুলির নাম কি? ইল ম্যাটেরিয়ালিজমো হিস্টোরিক্যাল ম্যাটেরিয়ালিজম অ্যান্ড এ ক্রিটিক অফ বেনেদেত্তো ক্রোচে। ক্রোচে কিন্তু অনেক বড় বুদ্ধিজীবী মতে আপনারা লেখেন আমার কথার মধ্যে আমি কারণে অকারণে রবীন্দ্রনাথের নাম নিয়ে আসতেছি। এ কারণ হচ্ছে রবীন্দ্রনাথের চেয়ে বড় বুদ্ধিজীবী আমাদের নাই। সুতরাং রবীন্দ্রনাথকে যদি আপনি অতিক্রম করতে না পারেন আপনি 1 ইঞ্চি এগোতে পারবেন না। আমরাও এখনো রবীন্দ্রের মধ্যে ধরা আছি।
রবীন্দ্রনাথকে মাথায় তুলে রাখলে রবীন্দ্রনাথ থেকে অতিক্রম করতে পারবেন না। রবীন্দ্রনাথকে চিবাইতে হবে, হজম করতে হবে, তারপর ফেলে দিতে হবে চোখলা, তারপর রসটা নিতে হবে।